ফাইভ পয়সা ক্যাপিটালে আমাদের এখানে 50% টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো তার জন্য আমরা প্রথমে সব যত ড্রয়িং আছে রিমুভ করে দিলাম এবং আমরা এখন ফাইভ পয়সা ক্যাপিটালে আছি এবং ডেলি টাইম ফ্রেমে আছি। এবারে আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে একটা চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাবো। কি চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি? এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা এখানে। এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? ড্রয়িং করি, সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা হচ্ছে কাপ আর এটা তার হ্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে? এবারে আমাদের টার্গেটটা কিভাবে বেরিয়ে আসে? আমাদের টার্গেটটা বেরিয়ে আসে এই যে কাপের যে লো পয়েন্ট আছে, সবথেকে লো পয়েন্ট, সেইখান থেকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্ট পর্যন্ত আমরা মাপ নেব এবং নিয়ে এটাকে প্লেস করে দেব রেজিস্ট্যান্ট লাইনে। তো আমাদের এখানে সরাসরি টার্গেট যেটা বেরিয়ে আসছে, 50% এর টার্গেট বেরিয়ে আসছে। এবারে আমাদের কখন এন্ট্রি হয় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে? আমাদের এন্ট্রি হয় যখন এই স্ট্র্যাটেজি ব্রেকআউট দেয়। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে এই স্ট্র্যাটেজির ব্রেকআউট হয়ে গেছে। কখন ব্রেকআউট হলো? না, যখন এই রেজিস্ট্যান্ট লাইনের উপরে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হলো। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে ক্লোজিং হয়ে গেছে, ব্রেকআউট হয়ে গেল। তো যে ক্যান্ডেলটা ব্রেকআউট দেয়, তার যে হাই আছে, তার হাইয়ের উপরে আমরা একটা লাইন দিয়ে দেবো। এখানে একটা লাইন দিয়ে দিলাম। এবারে আমরা ওয়েট করব যে এই হাইয়ের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। যেমন আমরা যদি দেখি এই ক্যান্ডেলটায় ক্লোজিং হয়ে গেছে। এই স্ট্র্যাটেজিকে ফলো করলে আমাদের হচ্ছে নেক্সট দিন এই জায়গাতে একটা পজিশন হবে, আমরা বাই করতে পারি। এবারে আমাদের বাই করলে আমাদের টার্গেট কি? সেটা আমাদের টার্গেট এখানে বেরিয়ে এসেছে। তো যখন এই জায়গাতে ছিল, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ব্রেকআউট হয়েছে এবং আমাদের টার্গেট এটা বেরিয়ে এসেছিল। তারপরে একটা 40%-এর অলমোস্ট 40%ই ছিল। যেমন আমরা যদি এই ব্রেকআউট লেভেল থেকেই দেখি, অলমোস্ট 40%-এর আমাদের একটা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। তারপরে শেয়ার প্রাইস আবার নিচে এসেছে। মার্কেটে বিভিন্ন নিউজের কারণে শেয়ার প্রাইস আবার নিচে আসতে পারে। বাট আমাদের টার্গেট এটা। তো যখনই আমাদের এই জায়গাতে যাবে, আমরা তখন সেল করব। ঠিক আছে? তো আমরা যদি দেখি, এখানে আমাদের আরেকটা সুযোগ এসেছে। কারণ কি? আমাদের টার্গেট অ্যাচিভ করার আগেই শেয়ার প্রাইস আবার সেই ব্রেকআউট লেভেলে চলে এসেছে। তো কেউ যদি এইসব জায়গায় অপরচুনিটি মিস করে, এখানে আমরা আবার পজিশন বানাতে পারি একটা। আমাদের টার্গেট কি থাকবে? টার্গেট আমাদের এই 50%। তো এখান থেকে যদি দেখি আমরা 50%-এরও বেশি হবে আমাদের টার্গেট। কিভাবে আমরা দেখব? আমরা হচ্ছে এখান থেকে দেখা স্টার্ট করি। এখান থেকে আমাদের টার্গেট এই জায়গাতে 54%-এর কাছাকাছি আমাদের টার্গেট বেরিয়ে আসছে। ঠিক আছে? আমরা এটা বুঝতে পেরে গেছি যে এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে দেখতে হয়। টেকনিক্যালি কখন এন্ট্রি হয় এবং কখন এক্সিট হয়। বাট এন্ট্রি নেওয়ার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে এই কোম্পানি ফান্ডামেন্টালি কেমন। ফান্ডামেন্টাল দেখার জন্য আমাদের স্ক্রিনারে যেতে হবে। তো এখানে আমরা স্ক্রিনারে এসে গেছি। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি স্ক্রিনার, তো আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাবো, এরকম তার লোগো। তো এখানে এসে আমরা দেখতে পারবো যে কোনো কোম্পানি ফান্ডামেন্টালি কেমন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা এখানে সার্চ করে নেবো ফাইভ পয়সা। সার্চ করে নিয়েছি। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ পয়সা এসে গেছে। এর মার্কেট ক্যাপ কত? 1635 কোটি। এবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখা, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও যত কম থাকবে, জিরোর যত কাছাকাছি থাকবে, তত ভালো। কিন্তু এখানে আছে 0.62, মোটামুটি ভালোই আছে, মানে বেশি হচ্ছে ডেপ্ট আছে। তো আমরা এটাকে কনসিডার করেই চলছি যে এর ডেপ্ট কোনো একটা কারণে বেড়েছে। এরপরে আমরা অন্যান্য যে সব ক্রাইটেরিয়া আছে সেগুলোকে দেখব। যেমন নেক্সট আমরা যদি এখানে দেখি যে পিই রেশিও কি বলছে। আমরা যদি ম্যাক্সিমাম করে দিই, ম্যাক্সের আগে 10 ইয়ারে যদি পিই দেখি, তো এখন হচ্ছে লোয়েস্ট লেভেলে হচ্ছে পিই চলছে। এর যে অ্যাভারেজ পিই সেটা থাকে 60, আর এখন চলছে 30-এর কাছাকাছি। লোয়েস্ট লেভেলে হচ্ছে পিই আছে। এবার নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি কোম্পানিটা কেমন করছে পারফর্ম। তো আমাদের কাছে এখন মার্চ কোয়ার্টারের রেজাল্ট আছে, মার্চ 24-এর রেজাল্ট আছে। তো আমরা মার্চের সাথে মার্চের কম্পেয়ার করে করে দেখবো, মার্চ 23, 22 এবং মার্চ 21। আমরা দেখবো যে কোম্পানিটা গ্রো করছে কি করছে না। যেমন আমরা যদি সেলসকে কম্পেয়ার করি, এখানে সেলস কত ছিল? 50 কোটি ধরে নিচ্ছে। 50 কোটির সেলস ছিল 2021-এ। সেটা মার্চে হয়েছে 22-এ, মার্চ 22-এ হয়েছে 88 কোটি। মার্চ 23-এ 90, মার্চ 24-এ হয়েছে 112। তো একটা গ্রোথ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কন্টিনিউয়াসলি কোম্পানিটা গ্রো করছে সেলসের দিক থেকে, সেটা আমরা দেখতেই পেয়েছি। এবারে যদি আমরা
প্রফিট বিফোর ট্যাক্স দেখি, প্রফিট বিফোর ট্যাক্সে কি করছে কোম্পানি? প্রফিট বিফোর ট্যাক্সে 2021 মার্চের কোয়ার্টারে ছিল 7 কোটি, অলমোস্ট আমরা যদি ধরে নিই রাউন্ড ফিগার করে 8 কোটি ছিল। তারপরে সেটা 6 কোটি হয়েছে, একটু কমে গেছিল। তারপরে মার্চ 23-এ হয়েছে 19 কোটি, আর এই কোয়ার্টারে হয়েছে 7 কোটি। আমরা এতটা গ্রো হয়েছে সেটা দেখতে পাচ্ছি, এখান পর্যন্ত গ্রো হয়েছে। বাট এখানে কিছু একটা হয়েছে যার কারণে শেয়ার প্রাইস নিচে গেছে। কি কারণে? আমরা যদি এই এক্সপেন্সের ভেতরে যাই, এক্সপেন্সের ভেতর থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে এখানে এক্সপেন্সটা অনেকটা বেড়ে গেছিল। কি কারণে বেড়ে গেছে? না, এমপ্লয়ি কস্ট। এমপ্লয়ি কস্ট বেড়ে গেছিল, তার কারণে এক্সপেন্স বেড়ে গেছে, আর তার কারণেই নেট প্রফিট কমে গেছে। আমরা যদি এখানে গুগলেও গিয়েও সার্চ করে নিই যে হোয়াই 5 পয়সার শেয়ার ইজ ফলিং, বা এই যে প্রফিটটা কম এসেছে কেন, আমরা এই জায়গাতে দেখতে পারবো। কোথায়? এই জায়গাতে, রাইজিং এক্সপেন্সেস ডিউ টু হায়ার এমপ্লয়ি কস্ট হার্ট দ্য কোম্পানিজ প্রফিট। কি কারণে প্রফিটটা কমেছে সেটা আমরা এখানে দেখতে পেলাম যে এমপ্লয়ি কস্ট হাই হয়ে গেছে, তার কারণেই এখানে নেট প্রফিট কমে গেছে, আর তার কারণে শেয়ার প্রাইসও নিচে এসেছে। কিন্তু নেট প্রফিট কতদিন কমে থাকবে? এমপ্লয়ি কস্ট যদি বেড়ে যায়, কোম্পানি কি দেখতে পাচ্ছে না যে তার প্রফিট কমে যাচ্ছে? এটা কতদিনের এই রিজনটা থাকতে পারে? কোম্পানি তো গ্রো করবে না, কোম্পানি বলবে যে আমার এমপ্লয়ি কস্ট বেড়ে গেছে, আমি ব্যবসা বন্ধ করে দেব। এমন তো হয় না। কোম্পানি তার ব্যবসা চালাবে এবং নেট প্রফিটও বাড়াবে। এখন যে কারণে শেয়ার প্রাইস নিচে এসেছে সেটা একটা টেম্পোরারি কারণ, কারণ নেট প্রফিট কমে গেছে, এই কারণে শেয়ার প্রাইস নিচে এসে গেছে। ঠিক আছে, এবারে আমরা চেক করব প্রফিট লস স্টেটমেন্টে কেমন কোম্পানি পারফর্ম করছে। যেমন আমরা যদি এই জায়গায় দেখি, সেলস 2017-তে 7 ছিল, তারপরে 20, 61, 108, 195, 200, 300, আর রাউন্ড ফিগার করে 300, 338, 395। সেলস কন্টিনিউ গ্রো করে যাচ্ছে এবং ভালোই গ্রো করছে। তার সাথে নেট প্রফিট -12 কোটি ছিল, সেটা এখন +54 কোটি, হাইয়েস্ট এভার নেট প্রফিট হয়েছে। তো এই কোম্পানি ফিউচারে গ্রোথ করবে না? 5 পয়সা কি করে? না, ব্রোকার একটা। মার্কেটে যেভাবে পার্টিসিপেন্ট আসছে, যত ট্রেডার আসছে, তো এদের ব্যবসাই তো বাড়বে। কাদের ব্যবসা বাড়বে আর? তাহলে সবকিছু ফিউচারেও গ্রো করবে, সেটা আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি ব্যালেন্স শিট চেক করি, ব্যালেন্স শিটে কি দেখছি? যে ইকুইটি কনস্ট্যান্ট 13 ছিল, 13 থেকে এখন 31। রিজার্ভ কি করছে? রিজার্ভ কি কন্টিনিউয়াসলি গ্রো করছে? হ্যাঁ, রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করছে। বোরোইং, বোরোইং এখন আছে 336 কোটির। ফিক্সড অ্যাসেট কত আছে? 25 কোটির আছে। সিডব্লিউআইপির ভেতরে কিছু নেই। ঠিক আছে, ব্যালেন্স শিটের দিক থেকে যদি আমরা দেখি, এই বোরোইং এর জায়গাটায় একটু গন্ডগোল আছে, বাদ বাকি সবকিছু ঠিক আছে। এবারে আমরা যদি ইনভেস্টার্স এর ভেতরে যাই, ইনভেস্টার্স এর ভেতরে প্রমোটারের কাছে আছে 32.8%, এফআইআই হোল্ড করছে 22% এর কাছে, 22.5%, আর ডিআইআই এখানে আছে 0.29, খুবই অল্প। আর আমরা যদি পাবলিক দেখি, এখানে পাবলিক দেখতে পাচ্ছি 44। তো আমরা যদি পাবলিকের ভেতরে এখানে ক্লিক করি, এখানে আরো কিছু বেরিয়ে আসে। এই যে দুজন বেরিয়ে আসছে, এটা হচ্ছে এইচএনআই। এইচএনআই এর কাছে কত আছে? 24.59, আর এর কাছে আছে 1.2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রং হ্যান্ড যারা, যেমন প্রমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এদের কাছে অনেক পরিমাণে শেয়ার আছে। আর পাবলিকের কাছে খুব কম আছে। কি করে কম? কারণ এই 44 থেকে আমরা যদি এই দুটো ফিগার বাদ দিয়ে দিই, তো পাবলিকের কাছে কমই চলে যাবে, স্ট্রং হ্যান্ডের কাছে বেশি চলে যাবে। তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিক থেকেও দেখি, কোম্পানিটা ভালো। তো ওভারঅল কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, শুধু এই কোয়ার্টারে আমাদের রেজাল্টটা একটু খারাপ এসেছে, আর তার কারণে এই যে মার্কেটে শেয়ার প্রাইস ফল হয়েছে। তো এটা এই যে রিজন যে শেয়ার প্রাইস এখানে ফল হয়েছে, যে নেট প্রফিট কমে গেছে বলে, এই রিজনটা কতদিনের? কোম্পানি তো দেখতেই পাচ্ছে যে এক্সপেন্স কিসের কারণে বাড়ছে, তো এক্সপেন্স কমাতে কত সময় লাগবে? তো এটা টেম্পোরারি একটা কারণ, এই কারণটা কোম্পানি সলভ করবে, আর এখানে নেট প্রফিটও বেড়ে যাবে। এবারে আরেকটা জিনিস দেখার আছে, যখন আমরা দেখতে পাচ্ছি কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং এবং একটা পুরো চার্ট প্যাটার্ন বানিয়েছে, এবারে আমরা কি করব? আমরা এখানে এন্ট্রি নিতে পারি। বাট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের ক্যাপিটালের আমরা 3 থেকে 6% একটা ট্রেডে ইনভেস্ট করব। এর বেশি কখনো করব না, এর বেশি কখনো করব না। কারণ আমাদের মেইন মোটিভ হচ্ছে আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখবো। যদি একটা কোম্পানি ভালো পারফর্ম না করে, আমাদের
টাকা যেন অন্যান্য কোম্পানি যেখানে ডাইভার্সিফাই করা আছে সেখানে গ্রো করে। তো তাই আমরা ডাইভার্সিফাই করে রাখবো সবসময় আমাদের পোর্টফোলিও, এবং তার কারণেই আমাদের টোটাল পোর্টফোলিওর আমরা হচ্ছে 3 থেকে 6% একটা কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারি। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। কারণ প্রফিট হলে আপনার হবে, লস হলেও আপনার হবে। আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্ট নই এবং অ্যাডভাইজার নই। আপনার নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।